ক্লিয়ারলি, তোমাকে আবার পড়া রইলো। হ্যাঁ, নেক্সট ক্লাসে এর জন্য কোনো ধরনের এক্সকিউজ দিবা না। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা বলো যে 120 এর কি সমস্যা? ভাই 120 এর কয়ে যে শর্ত থাকে যে কথাটা বলা ওইটা আমি বলবো না ভাই, আপনি দেখবেন। বুঝি মানে কি, না আমাকে কি বলতে হবে, কোন জায়গায় তোমার সমস্যা মনে হচ্ছে সেটা বলবো, তাহলে ভাই ওখানে লেখা যে তবে শর্ত থাকে যে কোনো অপরাধ সংগঠনের চুক্তি ব্যতিরেকে অন্য কোনো চুক্তি অনুরূপ চুক্তির অনুসরণে অনুরূপ চুক্তিভুক্ত আচ্ছা বুঝছি একবার ওইটা হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি তুমি কোনটা বলতে চাইছো। আচ্ছা, প্রথমত ক্রিমিনাল কনস্পিরেসি যে দুইটা প্রথম শর্ত, এই দুইটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে থাকে যে প্রোভাইডেড দ্যাট, হ্যাঁ, অর্থাৎ তবে শর্ত থাকে যে কোনো অপরাধ সংগঠনের সম্মতি ছাড়া, কোনো অপরাধ মানে তোমার সাথে আমার একটা সম্মতি হতেই পারে, বা সম্মতিটা যদি হয় কোনো অপরাধ সংগঠন সম্মতি ছাড়া অন্য কোনো সম্পর্ক, মানে সম্মতি হইলেই যে সেটা ক্রিমিনাল কনস্পিরেসি হয়ে যাবে বিষয়টা এরকম না। আমরা 5 জন বন্ধু মিলে একটা ইয়ে করলাম, একটা ফলা পরামর্শ করলাম যে আমরা একটা ট্যুর করবো বা একটা কাজ করবো, অর্থাৎ কোনো অপরাধ সংগঠনের সম্মতিতে, তোমার সাথে আমাদের সাথে সম্মতি, সেটা অপরাধ সংগঠনের সম্মতি না, অন্য কোনো একটা সম্মতি। অনুরূপ সম্মতি অনুসরণে অনুরূপ সম্মতিভুক্ত এক বা একাধিক দল কর্তৃক সম্মতিটি ছাড়াও অন্য কোনো কাজ সংঘটিত না হলে অপরাধমূলক ষড়যন্ত্র বলে বিবেচিত হবে না। আচ্ছা, কি বলছে যে অনুরূপ সম্মতি অনুসরণে অনুরূপ সম্মতিভুক্ত এক বা একাধিক দল কর্তৃক, মানে একটা সম্মতি, মানে এখানে তো বলছে কনফারেন্স, মানে একাধিক ব্যক্তি থাকবে, এক বা একাধিক দল কর্তৃক সম্মতিটি ছাড়াও অন্য কাজ সংগঠিত না হলে, অন্য কাজ সংগঠিত না হলে অপরাধমূলক ষড়যন্ত্র বলে বিবেচিত হবে না। অর্থাৎ এখানে অনেকগুলো দল থাকতে পারে, অনেকগুলো ব্যক্তি থাকতে পারে, তাহলে তারা যে এখানে যে মূলত যে সম্মতির কথা বলছে, হ্যাঁ, এখানে মূলত সম্মতিটা বলতে অপরাধ সংগঠিত হবে এরকম একটা সম্মতির কথা বলছে। বাট যদি একাধিক দল থাকে, তারা যদি যে সম্মতিটা দিবে সেখানে যদি অপরাধ সংগঠনের কোনো সম্মতি না থাকে, তখন বলছে অপরাধ মূলক ষড়যন্ত্র বলে সেটা বিবেচিত হবে না। একাধিক দল, যতগুলো দলই থাকুক না কেন, তারা যখন একত্রে যুক্ত হবে, যে সম্মতি হোক না কেন, সেটা যদি অপরাধমূলক ষড়যন্ত্রের বা অপরাধ সংগঠন করার কোনো সম্মতি না হয়, তাহলে সেই সম্মতিটা অপরাধমূলক ষড়যন্ত্র বলে গণ্য করা হবে না। ঠিক আছে, জাস্ট এটাই, মানে এখানে সম্মতি মানেই যে অপরাধমূলক কার্য সংগঠনের সম্মতি, বিষয়টা এরকম। তাহলে যদি একাধিক দল যদি থাকে এবং তাদের সম্মতিটা যদি অপরাধমূলক কোনো কাজ সংগঠন করার জন্য না, তাহলে তাদের এই অপরাধ সম্মতিটা অপরাধমূলক ষড়যন্ত্র বা ক্রিমিনাল কনস্পিরেসি হিসেবে গণ্য করা হবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সম্মতি বলতে ওই চুক্তির কথা, মানে অপরাধ সংগঠনের চুক্তি বা সম্মতি থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে সম্মতি বলতে শুধুমাত্র যে কোনো সম্মতি হতে পারে, কিন্তু ক্রিমিনাল কনস্পিরেসি হতে গেলে তোমার অপরাধ সংগঠনের সম্মতি হতে হবে, সেটা একাধিক দল হোক আর যাই হোক না কেন। ঠিক আছে, যদি এটা না হয় তাহলে এটা জাস্ট একটা সম্মতি। ঠিক আছে, এটা কখনোই ক্রিমিনাল কনস্পিরেসি হবে না। আচ্ছা, আর কোথায় কোথায় সমস্যা আছে পেনাল কোডে? আচ্ছা, আর কোথায় সমস্যা নেই? তাহলে আমরা আমরা গত ক্লাসে রাষ্ট্রদ্রোহিতা পর্যন্ত পড়ছিলাম না, 124 এর ক। 124 এর ক, তারপরে আমরা চলে যাবো সরাসরি 141। হ্যাঁ, বাকি মাঝখানে অনেকগুলো ধারা আছে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। এবার আমরা সরাসরি চলে যাবো 141। আর মাঝখানের কোনো ধারা, আমি যেগুলো 124 পর থেকে আমি 141 চলে গেছি, এর মাঝখানের ধারাগুলো তেমন ইম্পর্টেন্ট না। তো তারপরে যদি এরকম হয় তোমাদের ক্লাসে পড়াইছি, এরকম হতে পারে। ঠিক আছে, আমি ক্লাসে পড়াইলে তো পড়তেই হবে, কোন কোন ধারাগুলো পড়াইছে সেটা আমাকে জানাবা, নেক্সট ক্লাসে সেগুলো। ভাই ক্লাসে পড়া দিয়ে দিছে, মানে অ্যাসাইনমেন্ট আকারে কে কোনটা পড়ে আসবে। সেটা ভিন্ন বিষয়, বাট আমি 124 পর থেকে 141 মাঝখানে তো কিছু ধারা আছে। হ্যাঁ, এই ধারাগুলো অ্যাপ্লিকেবল হয় না বা তেমন গুরুত্বপূর্ণ না, তো এটা পড়ার দরকার নাই। হ্যাঁ, কিন্তু যদি তোমার ক্লাসে এরকম হয়ে থাকে যে ক্লাসে দিছে, তো সেগুলো আমাকে জানাও, কারণ ক্লাসে কিন্তু তোমাদের পড়তে হবে, ইম্পর্টেন্ট না হলে আমি পড়াই দিব, সমস্যা নেই। আমাকে জানাও যে ভাই এই মাঝখানের মধ্যে এই ধারাগুলো পড়াইছে বা এই ধারাগুলো আমাদের পড়তে হবে। হ্যাঁ ভাই আমাদের কোর্সে কি 108 পর্যন্ত মনে হয় পড়াইছে, তাও কত থেকে 53 থেকে।
আচ্ছা 53 থেকে 108 পর্যন্ত পড়ে, তারপর বলতেছে যে প্রেজেন্টেশন নিবে, তারপর বলছে কি ফাঁকিবাজ। গ্রুপ করে 10টা সেকশন ভাগ করে, ভাই মনে হয় সব শেষ হয়ে গেছে, মানে সবাইরে ভাগ করে দেওয়া হয়ে গেছে, আদৌ আর স্যার কোনটা কি পড়াবে বলতে পারতেছি না। পড়াবে না, ওইটাই আমাদের এক স্যার আছে, হ্যাঁ ওগুলো বলা ঠিক না বাট বলতে হয় আর কি। স্যার আছে মানে উনি কি করবে, একটা কোর্স আছে কোন রকম বংচং আর কি, বুঝুন বাজুন করাবে, আর আরেকটা কোর্স দেখা যায় যে না সময় নাই, মানে এরকম যে সময় তো অ্যাভেলেবেল, কিন্তু ওই যে আজকে ক্লাস নিবে না এটা নিবে, যখন সময় ঘনায় আসে অন্য টিচাররা পড়ায় ফেলে, তাহলে তোমার হচ্ছে যে ওনার জন্য যদি বসে থাকে তাহলে খারাপ না যে ওনার জন্য আসলে পরীক্ষা দিতে পারছে না, তখন বলবে যে এই যে টোটাল যে কোর্সটা আছে এটাকে ধরো যতজন স্টুডেন্ট আছে 5টা গ্রুপ করবে, গ্রুপ করে এই ভাগ ভাগ করে দিয়ে দিবে, দিয়ে বলবে যে তোমরা এটা প্রেজেন্টেশন আকারে দিবা, অ্যাসাইনমেন্ট জমা দিবা, শেষ। ঠিক আছে, তো এরকম ফাঁকিবাজ আছে। প্যানাল কোডে তো অ্যাসাইনমেন্ট, এটা অ্যাসাইনমেন্ট কিসের, এটা প্রত্যেকটা ধারা বুঝায় বুঝায় পড়াবে, তারপরে অ্যাসাইনমেন্ট দিলে সেটা আলাদা হিসাব। ভাই অ্যাসাইনমেন্ট না, প্রেজেন্টেশন। তো যাই হোক, যদি প্রেজেন্টেশন নেওয়ার পরে যদি এই ধারাগুলো উনি আবার পুনরায় পড়ায় তাহলে ঠিক আছে, আমি এটা ভালোভাবে দেখি, কিন্তু যদি এরকম হয় এগুলোর মাধ্যমে ওনার কোর্স শেষ হয়ে যাবে, ওইগুলো আর যদি না পড়ায় তাহলে এটা তো পুরো অন্যায়, পুরো ক্রাইম। আচ্ছা, এটা প্যানাল কোডের মতো একটা কোর্স তাই না, সেখানে তো মতো পড়ে, তুমি ধরো বাহিরে ধরো তুমি আমার কাছে পড়ছো, কিন্তু আমার কাছে পড়তে তুমি বাধ্য না, তুমি ক্লাসেই তোমাকে এই জিনিসটা শেখাই দিতে হবে, এটা ওনাদের রেসপন্সিবিলিটি তাই না। এখন স্টুডেন্টরা ওই আমাদের স্যাররা যেটা করতো, অথচ তোমরা তো পারো, তোমরা তো এগুলো পারো, আর একটা আমি পারি সেটা অন্যভাবে আমি পারি সেটা তোমার জানা দরকার কি, তোমার দায়িত্ব হচ্ছে এটা পড়ানো, এটা তুমি পড়াও, আমরা পারি এই জন্য পড়াবো না, এটা কোনো কথা, এরকম হতো আর কি। যাই হোক, তো তোমাদের ডিটেল প্রেজেন্টেশন ক্লিয়ার থাকলে তারপরে মনে হয় পড়াবে, যদি না পড়ায় তাহলে সেটা অবশ্য অনুচিত। আচ্ছা, 141-এর যে বিষয়টা সেটা হচ্ছে বেআইনি সমাবেশ, হ্যাঁ? তো আগে তার আগে আমরা জানি সমাবেশটাকে, আমরা নর্মালি যখন সমাবেশের কথা চিন্তা করি তখনই কি মাথায় আসে, হ্যাঁ অনেকগুলো মানুষ মিছিল মিটিং করবে, এটা করবে সেটা করবে, রাজনৈতিক এগুলি আমরা সমাবেশ হিসেবে মনে করি, কিন্তু আসলে তা না। সমাবেশ মানে হচ্ছে 5 জন, কমপক্ষে 5 জন অথবা তার অধিক ব্যক্তি যদি কোনো একটা কাজ করার উদ্দেশ্যে একত্রে মিলিত হয় সেটার নাম সমাবেশ। 5 জন অথবা তার অধিক ব্যক্তি একত্রে যদি কোনো একটা কাজ করার উদ্দেশ্যে মিলিত হয় তখন সেটা হচ্ছে একটি সমাবেশ। সমাবেশ মানে রাজনৈতিক মিছিল মিটিং হতে হবে বিষয়টা এরকম না, হ্যাঁ। তাহলে সমাবেশের সংজ্ঞা কিন্তু প্যানাল কোডে কোথাও দেয়া নাই, সমাবেশের সংজ্ঞা প্যানাল কোডে কোথাও দেয়া নাই, কিন্তু আমি তোমাদের সমাবেশের কথার আগে কেন বললাম, আগে আমরা এখন আমরা কিন্তু বেআইনি সমাবেশের সংজ্ঞা দেয়া আছে, বেআইনি সমাবেশের সংজ্ঞা দেয়া আছে। এখন এই বেআইনি সমাবেশের সংজ্ঞা জানতে গেলে তোমাকে জানতে হবে আগে সমাবেশ জিনিসটা আসলে, সমাবেশ জানলে না বেআইনি সমাবেশ বুঝবা, তাহলে এই জন্য আমি আগে তোমাকে বুঝাইলাম যে সমাবেশটা, সমাবেশটা মানে হচ্ছে, সমাবেশটা মানে হচ্ছে 5 অথবা তার অধিক ব্যক্তি যখন কোনো একটা কাজ করার উদ্দেশ্যে একত্রে মিলিত হয় তখনই সেটা বেআইনি সমাবেশ। আচ্ছা, এবার আসো তাহলে বেআইনি সমাবেশ কি, বেআইনি সমাবেশের সংজ্ঞা হচ্ছে বলা আছে 141। বেআইনি সমাবেশ বলতে বোঝায় যে এই যে 5 বা ততোধিক ব্যক্তি তারা যে একত্রে মিলিত হলো, মিলিত হয়ে যদি মনে করো যে 5টা কাজ আছে, এই 5টা কাজে যে কোনো একটা কাজ করে, বা এই যে একটা সমাবেশ, এই সমাবেশের লক্ষ্য যদি হয় কাজ করা বা না করা সেটা পরের বিষয়, বাট এই একটা সমাবেশ, এক সমাবেশটা বৈধ। এই সমাবেশের লক্ষ্য হচ্ছে 141-এ 5টি গ্রাউন্ডের কথা বলা, 5টা পয়েন্ট আছে, এই 5টা যে কোনো একটা কাজ করাই হচ্ছে এই সমাবেশের লক্ষ্য। তাহলে একটা সমাবেশ, একটা বৈধ সমাবেশও যদি এই 5টা কাজে যে কোনো একটা কাজ করা যদি তাদের লক্ষ্য হয়ে থাকে, তাদের সমাবেশের লক্ষ্য হয়, তখন আর সেই সমাবেশটা কোনো বৈধ সমাবেশ থাকে না, সেটা হয়ে যায় একটা বেআইনি সমাবেশ। তাহলে একটা সমাবেশ কখন বেআইনি সমাবেশ হয়ে যায়, বা তুমি কখন একটা সমাবেশকে বেআইনি সমাবেশ বলবা, এটা 5টা গ্রাউন্ড তোমাকে, পাঁচটি যে কোনো একটা হলেই মানে হ্যাঁ আনলফুল 5টা, অ্যাসেম্বলি হবে। হ্যাঁ 5টা যে কোনো একটা হলে আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে।
তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে 5টি পয়েন্ট। পাঁচটা যে কোনো একটাই যদি তুমি কোনো সমাবেশের মধ্যে দেখো তাহলে সেটি আনলফুল সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে বল প্রয়োগ করে সরকার অথবা সরকারি কর্মকর্তাকে আইনানুগ ক্ষমতা প্রয়োগের ব্যাপারে ভীত সন্ত্রস্ত করা। মানে তুমি ফোর্স করে বল প্রয়োগ করে সরকারি কর্মকর্তা তার যে আইনগত ক্ষমতা, আইনগত যে কাজ, আইনগত সে যে ক্ষমতাটা অ্যাপ্লাই করবে সেই ক্ষমতাটা অ্যাপ্লাই করতে পারছে না, মানে পারবে না। মানে তোমার উদ্দেশ্য হচ্ছে যে এই সমাবেশের মাধ্যমে এমন কিছু করবে একজন সরকারি কর্মকর্তাকে সে যেন তার আইনানুগ যে ক্ষমতাটা আছে ক্ষমতাটা যেন অ্যাপ্লাই না করতে পারে, এরকম করে তাকে একটা ভয় দেখাবে। যেমন মনে করো একজন সরকারি কর্মকর্তা, তো সে তার একটা আইনানুগ কাজ আছে বা সে আইনানুগ ভাবে একটা ক্ষমতা অ্যাপ্লাই করবে, কিন্তু তুমি তাকে কি করলা, ব্ল্যাকমেইল করলা, তাকে ভয় দেখালে যে যদি এই কাজটা করে তাহলে তার এই ক্ষতি করে। তাহলে এটা যদি কোনো একটা সমাবেশের উদ্দেশ্য হয় যে বল প্রয়োগ করে সরকারি কর্মকর্তাকে সে যেন ক্ষমতাটা অ্যাপ্লাই করতে না পারে, কি করবে, এই মর্মে ভয় দেখায়, তাহলে এই সমাবেশটা আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে, বেআইনি সমাবেশ হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আইন অথবা আইনি প্রক্রিয়ায় বলবৎ করে বাধা দেয়, এনফোর্সমেন্ট অফ ল। আইনটা বলবৎকরণে, আইনটা এনফোর্স করার ক্ষেত্রে বাধা দেয়া। একটা আইন, এই আইনটা যেন অ্যাপ্লিকেবল না হয় সেই মর্মে যদি কোনো সমাবেশ থেকে বাধা দেয়া বা বাধা দেয়া অথবা বাধা দেয়াটাই যদি সমাবেশের উদ্দেশ্য হয়, তাহলে সেই সমাবেশটাও যে আইনানুগ যে প্রক্রিয়া, আইন প্রয়োগে আইনটাকে এনফোর্সমেন্ট করার ক্ষেত্রে বাধা দেয়া, এটা যদি সমাবেশের লক্ষ্য হয়, উদ্দেশ্য হয়, সেই সমাবেশটা বেআইনি সমাবেশ। 3 নম্বর হচ্ছে ক্ষতি। তো ক্ষতির যে বিষয়টা তোমার পেনাল কোডে হচ্ছে 425 ধারাতে এটা ডেফিনিশন দেওয়া আছে, 426 ধারাতে তার সাজার কথা বলা আছে ক্ষতি। তারপরে বলছে যে অপরাধমূলক অনধিকার প্রবেশ, হ্যাঁ, ক্রিমিনাল ট্রেসপাস, যেটা সংজ্ঞা দেওয়া আছে 441 ধারা। মানে এই দুইটা আলাদা আলাদা অপরাধ, এছাড়াও তো পেনাল কোডের আরো অনেকগুলো অপরাধ আছে। তো বলছে ক্ষতি, অপরাধমূলক অনধিকার প্রবেশ অথবা অন্যান্য অপরাধ সংগঠন, পেনাল কোডের অধীনে অন্যান্য অপরাধ হ্যাঁ 431 বলছেন। 441 ক্রিমিনাল ট্রেসপাস। আচ্ছা, তাহলে এই ক্ষতি, তারপরে ক্রিমিনাল ট্রেসপাস অথবা অন্যান্য অপরাধ সংগঠন, এগুলোই যদি হয় একটা সমাবেশের উদ্দেশ্য, তাহলে এই সমাবেশটা বেআইনি সমাবেশ। 4 নাম্বার হচ্ছে সম্পত্তি বলপূর্বক দখল গ্রহণ, এটাকে বলা হয় এক্সটর্শন। এটার কথা বলা আছে, এটা একটা অপরাধ, এটা হচ্ছে পেনাল কোডের 383 ধারার অপরাধ। পেনাল কোডের 383 ধারার অপরাধ এক্সটর্শন, বলপূর্বক, এটাকে আমরা ছিনতাই বলতে পারি। হ্যাঁ, তোমার কাছ থেকে ছিনতাইকারীরা বলপূর্বক জোর করে তোমার থেকে সম্পত্তি নিয়ে নেয়, তাই না? তো এটা এক্সটর্শন বলা যায়, ইংরেজিতে বলা হয় এক্সটর্শন, বাংলাতে বলা হয় বলপূর্বক সম্পত্তির দখল গ্রহণ। তাহলে কোনো সমাবেশের মাধ্যমে যদি কারো কাছ থেকে বলপূর্বক কোনো সম্পত্তি দখল গ্রহণ করা হয় অথবা গ্রহণ করাটাই যদি সমাবেশের উদ্দেশ্য হয়, তাহলে সেটাও একটি বেআইনি সমাবেশ। 5 নম্বর হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ করা। অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তি যে কাজটি করতে বাধ্য না, ধর আমি এই কাজটি করতে বাধ্য না, বা একটা সমাবেশের মাধ্যমে আমাকে এই কাজটা করতে বাধ্য করা হবে অথবা বাধ্য করতে করা হয়েছে, অথবা আমি এই কাজটি করতে বাধ্য বাট একটা সমাবেশের মাধ্যমে আমাকে এই কাজটা করা থেকে বিরত রাখা হয়েছে, দুইটাই অপরাধ। যে কাজটা করতে আমি বাধ্য না কিন্তু অপরাধমূলক বল প্রয়োগ করে আমাকে দিয়ে সেই কাজটা করাইছে, আর যে কাজটা করতে আমি বাধ্য আমার উপর বল প্রয়োগ করে সেই কাজটা করা থেকে আমাকে বিরত রাখছে। ঠিক আছে, তাহলে এটা যদি এগুলো যদি হয় কোনো সমাবেশের অবজেক্ট বা লক্ষ্য, তাহলে সেটা একটা বেআইনি সমাবেশ হয়ে যাবে। তাহলে আমি 5টা পয়েন্ট বললাম, তো এই 5টার যে কোনো একটা পয়েন্টে যদি কোনো সমাবেশের মধ্যে উপস্থিত থাকে তাহলে সেটার বৈধ সমাবেশ হয় না, সেটা আনলফুল অ্যাসেম্বলি হিসেবে গণ্য করা হয় 141 ধারার। 141-এ একটা ব্যাখ্যাও আছে, ব্যাখ্যাটাও পড়তে হবে। হ্যাঁ, মানে পেনাল কোডের অনেক উদাহরণ আছে, অনেক ব্যাখ্যা আছে, তো তোমার সব ব্যাখ্যাই পড়তে হবে না, সব উদাহরণই পড়তে হবে, তবে আমি যেগুলো বলি সেগুলো অবশ্যই পড়বা। হ্যাঁ, যেমন দেখো 141-এর ব্যাখ্যাটা তোমাকে পড়তে হবে।
কি বলছে, যে সমাবেশ মিলিত হওয়ার সময় বেআইনি ছিল না, তা পরে বেআইনি সমাবেশ হতে পারে। মানে যখন আমরা মিলিত হই, ধরো আমরা এখানে তোমরা 4 জন, আমি একজন 5 জন, তাহলে কিন্তু একটা সমাবেশ হয়ে গেল। হ্যাঁ, আমরা একটা উদ্দেশ্যেই তো এখানে আছি, তাই না? একটা উদ্দেশ্যে আছি, তো এটা সমাবেশ হলো। কিন্তু মনে করো আমরা কিন্তু একটা ভালো উদ্দেশ্যে এখানে মিলিত হয়েছি। তো পরবর্তীতে যখন এই সমাবেশটার মাধ্যমে যখন কোনো, এই যে 5টা গ্রাউন্ড বললাম, তার কোনো একটা জিনিস যখন সংগঠিত হয়ে যাবে, তখন কিন্তু এটা বেআইনি সমাবেশ হয়ে যাবে। কিন্তু প্রথমটা আমরা মিলিত হয়েছিলাম, আমাদের কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ধরো আমরা 5 বন্ধু মিলে একত্রে আড্ডা দিচ্ছি। হ্যাঁ, 5 বন্ধু মিলে কি করছে, একত্রে আড্ডা দিচ্ছে, একটা ভালো একটা কাজ করার জন্য একত্রে মিলিত হয়েছে। ঠিক আছে, ভালো একটা কাজ করা, হঠাৎ করে আমাদের শয়তানে নাড়া দিয়েছে, বুঝছো? একটা ওই যে 5টা কাজের যে কোনো একটা কাজ আমরা করে ফেললাম। আমাদের কিন্তু কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না, কিছুই ছিল না। আমরা মিলিত হয়েছিলাম, যখন মিলিত হই সমাবেশটা কিন্তু ইলিগাল ছিল না। কিন্তু পরবর্তীতে আমাদের কাজে এই 5টার যে কোনো একটা কাজ যখন আমাদের মাধ্যমে হয়ে যাবে, তখন কিন্তু সেটা বেআইনি সমাবেশ হয়ে যাবে। অর্থাৎ ব্যাখ্যাতে এটাই বলছে যে সমাবেশ মিলিত হওয়ার সময় বেআইনি ছিল না, কিন্তু সেটা পরবর্তীতে বেআইনি হতে পারে। হ্যাঁ, এটাই বলা হয়েছে ব্যাখ্যাতে। আচ্ছা, 142-এ বলা আছে বিং মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি। আচ্ছা, বেআইনি সমাবেশের সদস্য হন। কে বেআইনি সমাবেশের সদস্য? কাকে তুমি বেআইনি সমাবেশের সদস্য বলবা? কাকে তুমি বেআইনি সমাবেশের সদস্য বলবা? মনে রাখবা, কোনো ব্যক্তি যদি কি কি অবস্থায় কোন সমাবেশে বেআইনি সমাবেশের, ধরো আমরা 5 জন, আমরা জানি না যে একটা সমাবেশ, আর তোমরা নিশ্চয়ই এই বিষয়টা জানো যে ignorance of law is not acceptable. না ভাই, মানে তুমি আইনের অজ্ঞতা, ঘটনার অজ্ঞতা অ্যাকসেপ্টেবল, কিন্তু আইনের যে অজ্ঞতা সেটা অ্যাকসেপ্টেবল না। তুমি আইন জানো, এটা বলার কোনো সুযোগ নাই। তাহলে এই যে 5টা কারণে একটা সমাবেশ বেআইনি হতে পারে, 5টা যে কোনো একটা কারণে আইন ধরে নেই, এগুলো আমরা সব প্রত্যেকটা মানুষই জানে। এখন তুমি জানার পরেও তুমি এই ঘটনাটা জানো যে এই সমাবেশের মাধ্যমে এটা হতে পারে, এই সমাবেশের লক্ষ্য এটা, বা এই সমাবেশ থেকে এই কাজটা হতে পারে, এটা জানার পরেও যখন তুমি ইচ্ছাকৃতভাবে সেই সমাবেশে যোগদান করবা বা সেই সমাবেশে মিলিত হবা, তখনই তুমি বেআইনি সমাবেশের একজন সম্মানিত সদস্য হিসেবে গণ্য হবে। মানে ব্যাপারটা এরকম না যে এখানে এই সমাবেশের মাধ্যমে কোনো একটা অপরাধজনক কাজ সংগঠিত হইতে হবে, কিন্তু এরকম না। বাট তুমি জানো যে এই সমাবেশের উদ্দেশ্য কি, সমাবেশের মাধ্যমে কি করা হবে, এটা তুমি জানো। জানার পরেও যদি তুমি ইচ্ছাকৃতভাবে সেই সমাবেশে মিলিত হও, যোগদান করো, তাহলে তুমি একজন বেআইনি সমাবেশের সদস্য। এটা 142-এ যে বেআইনি সমাবেশের সদস্য কারা, এটা 142-এ বলা আছে। 143-এ হচ্ছে যে বেআইনি সমাবেশের সদস্য হইলাম, তো হলে একটা পুরস্কারের তো ব্যবস্থা করা দরকার, মানে শাস্তি। তো 143-এ বেআইনি সমাবেশের সদস্য হলে তার কি শাস্তি আছে সেটা বলা হয়েছে যে 6 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। কেউ যদি এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে বেআইনি সমাবেশ বিষয়টা হচ্ছে যে 6 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অথবা অর্থদণ্ড, অথবা উভয়দণ্ড। যাই হোক, এটা ডিটেলস কিছু বলার নাই, শাস্তি মনে করবা, মুখস্থ করে ফেলবা। 144-এ যে ব্যাপারটা বলা আছে, যা তোমরা যদি প্যানার কোড পড়ো, শাস্তি তো অনেক শাস্তি। হ্যাঁ, এগুলো কি তোমাদের কাছে মনে হয় না এগুলো মনে থাকে না, এরকম কিছু মনে হয়? আচ্ছা, এটা মনে হওয়ার একটা কারণ হচ্ছে যে, যেমন আমাদের লেভেলে যারা, আমরা যারা ধরো এগুলো ইতিমধ্যে অনেকবার পড়া হয়ে গেছে, তো তাদের যেটা হয় এটা আসলে মুখস্থ করা। তোমাদের যেটা এখন মনে হচ্ছে এটা মুখস্থ, কিন্তু আমাদের কিন্তু আর এখন এটা মুখস্থের বিষয়। আমাদের বিষয়টা কি, ওই যে পড়তে জিনিসটা মাথায় আসছে। তোমাদের যেটা তোমরা এখন মুখস্থ করছো, ভুলে যাচ্ছ। আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা জিনিসটা পড়তে, যেমন যদি বলি যে ক্রিমিনাল মিসচিফের শাস্তি হচ্ছে 1 মাস, তো এটা কিন্তু আমরা এখন মুখস্থ করি নাই, ওই যে পড়তে জিনিসটা মাথায়। তো তোমাদের আসলে এই সময়টা এখন আসে। হ্যাঁ, এই জন্য তোমাদের এখন যে সময়টা সেটা হচ্ছে পড়বা আর ভুলে যাওয়া। হ্যাঁ, তো এটা নিয়ে ওই
হতাশার কিছু নেই, কিন্তু এক্সামে যদি ভুলে যাই তখন কি করব? এক্সামে তো ভুলে যাবা না, এক্সামে তো একটা নির্দিষ্ট সিলেবাস আছে, তো পড়বা। কিন্তু তোমাদের যে সমস্যাটা হচ্ছে, তোমাদের এই সময়ে এসে যে ভুলে যাওয়া, পড়বা ভুলে যাওয়া, এটা আসলে উচিত না। এই জন্য এই বিষয়গুলো আসলে আরো আগে দেওয়া দরকার ছিল, তাহলে যথেষ্ট সময় পাইতে। কারণ এখন তুমি পড়বা ভুলে যাবা, এটাই স্বাভাবিক। কারণ তুমি এখনো এগুলোতে অনেক বেশি সময় দেওয়ার সুযোগ তুমি পাও না। হ্যাঁ, তো পরীক্ষার হলে ভুলে যাবা, সব তো আর ভুলে যাবা না। যে তোমাদের যেটা হবে মানে দেখবো যে প্রবলেমেটিক কোশ্চেন দিলে মিলাইতে পারবা না যে এটা কোন ধারায় পড়ছে। এটা হওয়ার কারণ হচ্ছে তোমাদের যে, এটা তো তোমরা কম সময় দিছো, এগুলোতে বেশি সময় দিলে এই সমস্যাগুলো হতো না। আর তোমাদের সিলেবাসটা আসলে এভাবে করা, তোমাদের তো কিছু করার নাই। তো একটু কষ্ট করে মুখস্থই করতে হবে আপাতত। হ্যাঁ, শুধু মুখস্থ 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 যা থাকে। 144-এ যেটা বলা হয়েছে যে কোনো মারাত্মক অস্ত্র সহ, যেমন তোমাদের কিন্তু বিচার প্রক্রিয়া বই পড়া দরকার, তাই না? এতবার বিচার প্রক্রিয়া কি পড়া, আমার মনে ফরজ নিয়ে টানাটানি। হ্যাঁ, ফরজ নিয়ে টানাটানি। যেমন এফআইআর, সিআরপিসি তোমরা পড়ে আসছো। এফআইআর, এফআইআর নিয়ে অনেক আলোচনা আছে। এফআইআর বলতে আসলে কি বোঝায়? হ্যাঁ, এফআইআর বলতে কি বোঝায়, তারপরে প্রথম সংবাদটা এফআইআর হবে কিনা, দ্বিতীয় যে সংবাদ, তৃতীয় সংবাদটা, এগুলো যদি বলি তোমাদের কাছে মনে হবে পড়াশোনা ছাইড়া দিবে। কারণ কি? কারণ হচ্ছে তোমরা তো এই আইনটা এখনো ভালো করে পড়া হয়, কিন্তু এটা ঠিক আছে আইনটি ভালো করে পড়া হয়নি বা এটা সবই ঠিক আছে, বাট ব্যাপারটা হচ্ছে তুমি যখন কোনো পরীক্ষাতে বসবা তখন তো আর এইগুলো বললে লাভ হবে না, ঠিক আছে? তো এখন তোমাদের এটা ক্ষতি, মারাত্মক লেভেলের ক্ষতি। কারণ এই সময় তোমাদের সব আইনগুলো আসলে পড়ে ফেলা, মানে পড়ার পরে তারপরে বিচার প্রক্রিয়াতে হাত দেওয়ার সময় ছিল এখন। তা এখন তোমরা এই ধারা শিখছো, এই ধারাগুলো শিখবা, শেখার পরে যে তুমি ওই ওই আইনে পড়বা, তো এইগুলো আসলে তোমাদের কিছু করার নাই। আচ্ছা, এবার আসো 144-এ যেটা, যে কোনো মারাত্মক অস্ত্র সহ বেআইনি সমাবেশে যোগদান করা। যদি স্বাভাবিকভাবে অস্ত্র ছাড়া বেআইনি সমাবেশে যোগ দাও, সেটা তো 6 মাস কারাদণ্ড। আর যদি কোনো অস্ত্র, শুধু অস্ত্র না, অনেক আছে না যে লাঠি, তারপরে ইটের কংক্রিট আছে, এগুলো এগুলো না, মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে, ধরো রামদা, তারপরে বন্দুক বা ধারালো কোনো অস্ত্র, এগুলো নিয়ে যদি তুমি বেআইনি সমাবেশে যোগ দাও, তাহলে তোমার সাধারণত সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড। হ্যাঁ, সেটা সশ্রম হতে পারে, আবার সিম্পল অর রিগুলার, দুইটাই হতে পারে, অথবা অর্থদণ্ড হতে পারে। আচ্ছা, এটা গেল 144। আর 145-এ বলছে যে কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে, জেনেও তাতে যোগদান করা। মানে ইতিমধ্যে অথরিটি, হ্যাঁ অথরিটি বা কত আদালত। কোশ্চেন বলতেছেন? 145, 145 মানে একটা বেআইনি সমাবেশ, সমাবেশটা বেআইনি, এই সমাবেশটা ছত্রভঙ্গ করার জন্য ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্দেশ দিচ্ছে যে এটা ছত্রভঙ্গ করা হবে, এরকম নির্দেশনা আছে, যে এই বেআইনি সমাবেশটা ছত্রভঙ্গ করার নির্দেশনা আছে। তারপরেও যদি কিছু এখানে অবস্থান করে, ধরো একটা বেআইনি সমাবেশ সংগঠিত হলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে দিল যে আপনারা আধা ঘন্টার মধ্যে জায়গাটা ছেড়ে দিবেন, নাহলে আমরা ছত্রভঙ্গ করবো, এরকম নির্দেশনা আছে। হ্যাঁ, তারপরেও কেউ যদি সেই সমাবেশে অবস্থান করে, তাহলে তার শাস্তিও 144-এর অনুরূপ, অর্থাৎ 2 বছর পর্যন্ত কারাদণ্ড, অথবা অর্থদণ্ড, অথবা উভয়দণ্ড। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু জাস্ট শাস্তিটা পড়বা, আর কোন বিষয়টা এটা জাস্ট মুখস্থ করবা, এছাড়া আর কিছু না। 146-এ যেটা বলা সেটা হচ্ছে রায়োটিং। হ্যাঁ, রায়োটিং বা দাঙ্গা, দাঙ্গা এগুলো তো শুনছো তাই না, যে বিশেষ করে ভারতে এই জিনিসগুলো বেশি হতো, হিন্দু মুসলিম দাঙ্গা। তো দাঙ্গা আর হচ্ছে বেআইনি সমাবেশ, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা আসলে কি, যে কোনো বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য, যে বেআইনি সমাবেশের উদ্দেশ্য কয়টা থাকতে পারে বলতো, কয়টা? 5টা। একটা বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য হচ্ছে 5টা। তাহলে কোনো বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে উক্ত বেআইনি সমাবেশ দ্বারা বা উক্ত বেআইনি সমাবেশে যোগদানকারী কোনো ব্যক্তি কর্তৃক বল বল প্রয়োগ বা উগ্রতা প্রয়োগ করা হলে উক্ত বেআইনি সমাবেশে যোগদানকারী প্রত্যেকটা ব্যক্তি দাঙ্গার অপরাধে দোষী সাব্যস্ত হবে।
মানে ধরো এখানে একটা বেআইনি সমাবেশ, কিন্তু বেআইনি সমাবেশের মাধ্যমে যখন উগ্রতা ছড়ানো হবে, হিংস্রতা বা বল প্রয়োগ করা হবে, যখন মনে করো এগুলো তো বেআইনি সমাবেশের উদ্দেশ্য, যে এই থাকলেই সেটা বেআইনি সমাবেশ, ঠিক আছে না? বল প্রয়োগ করার উদ্দেশ্য, বল প্রয়োগ করে কারো কাছ থেকে সম্পত্তি নিয়ে নেওয়া। কিন্তু এই বেআইনি সমাবেশের মাধ্যমে যখন উগ্রতা, মানে যেটাকে বলে অরাজকতা, তারপরে বল প্রয়োগ, এগুলো যখন অ্যাপ্লিকেবল হয়ে যাবে, এগুলো যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে, তখন সেটা বেআইনি সমাবেশ থাকে না, তখন সেটা কি হয়ে যায়? দাঙ্গা হয়ে যায়। তাহলে কোনো একটা বেআইনি সমাবেশের থেকে যখন উগ্রতা ছড়ানো হয়, বল প্রয়োগ করা হয়, তখন আর সেটা বেআইনি সমাবেশ থাকে না, সেটা হয়ে যায় কি? দাঙ্গা বা রায়ট। তাহলে দাঙ্গা কি? ক্লিয়ার? জি ভাই। মানে বেআইনি সমাবেশ থেকে যখন উগ্রতা বা বল প্রয়োগ করা হবে, তাহলে সেটা দাঙ্গা হয়ে যাবে। আচ্ছা, এবং এই দাঙ্গাটা কিন্তু একটা কগনিজেবল অফেন্স। হ্যাঁ, দাঙ্গাটা হচ্ছে একটা কগনিজেবল অফেন্স, মানে আমলযোগ্য একটি অপরাধ। আচ্ছা, এবার 147 হচ্ছে দাঙ্গার শাস্তি। হ্যাঁ, দাঙ্গার শাস্তি, দাঙ্গার শাস্তি 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। তাহলে দেখো 144, 145, 147 শাস্তি কিন্তু সেম। হ্যাঁ, যে 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা অবৈধ দাঙ্গার শাস্তি। আর 148 বলছে যে মারাত্মক অস্ত্র নিয়ে যদি তুমি দাঙ্গা অনুষ্ঠিত করো, মানে মারাত্মক অস্ত্র নিয়ে, তাহলে শাস্তি বেড়ে হয়ে যাবে 3 বছর। মারাত্মক অস্ত্রের সাহায্যে দাঙ্গা যদি সংগঠন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হবে 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা অবৈধ। হ্যাঁ, আচ্ছা, এগুলো খুবই সিম্পল ধারা। এবার আসে 149। 149 মনে হয় আমরা আগেই পড়ে আসছি। হ্যাঁ, যে কমন অবজেক্ট এবং কমন ইন্টেনশন যখন পড়াই, তখন তোমাদের বলছিলাম না যে 34 আছে কি কমন? 34 ধারাতে কি আছে? 34 এবং 149 এই দুইটা বিষয় পড়েছিলাম না? 34 তোমরা যদি এই বেসিক কথাগুলো না জানো, ঠিক আছে? 34 ধারাতে বলছিলাম কমন ইন্টেনশন, আর 149 ধারাতে কমন অবজেক্ট। 34 ধারাতে কমন ইন্টেনশন আর 149 হচ্ছে কমন অবজেক্ট, এবং এই দুইটার মধ্যে পার্থক্য পরীক্ষাতে আসে, এটা বলছিলাম না? এত তাড়াতাড়ি সব ভুলে গেলে হবে? আচ্ছা, তাহলে এই 149 আর হচ্ছে 34, 149 মূলত কমন অবজেক্ট নিয়ে বলা আছে যে যদি কোনো বেআইনি সমাবেশে যোগদানকারী ব্যক্তি দ্বারা উক্ত বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য পূরণ করতে কোনো অপরাধ সংঘটিত হয়, অথবা উক্ত সাধারণ উদ্দেশ্য পূরণ করতে যে অপরাধটি সংঘটিত হতে পারে বলে উক্ত বেআইনি সমাবেশের ব্যক্তি, এটা আস্তে আস্তে বলছি না, এটা আমি আমার মতো করে বলছি, কারণ এটা আমি পরে বুঝাই দিচ্ছি। তবে উক্ত অপরাধটি সংঘটিত হওয়ার সময় বেআইনি সমাবেশে যোগদানকারী প্রত্যেকটা ব্যক্তি অপরাধ বিষয়। মানে 149 এবং 134 এই দুইটা ধারাতে মূলত জয়েন্ট লায়াবিলিটির কথা, যৌথ দায়, এটা তোমাদেরকে আমি পড়ায় আসছিলাম, কিন্তু তোমরা এত সহজে সবকিছু ভুলে যাও, দুঃখজনক। তো যৌথ দায় মানে ধরো একটা সমাবেশে কমপক্ষে কয়জন সদস্য থাকে? 5 জন। 5 জন সদস্য থাকে একটা সমাবেশে। এই সময় তুমি ক্লাসের মধ্যে মানে থাকো, কিন্তু রেসপন্স করো না, সমস্যা কি? আমি আছি। মানে রেসপন্স করার চেষ্টা করবো যদি কোনো সমস্যা না থাকে আর কি। আচ্ছা, তো যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে একটা বেআইনি সমাবেশ হতে গেলে তো কমপক্ষে 5 জন সদস্য লাগে, তাই না? তাহলে 5 জন সদস্য, অথবা 5 জন হতে পারে, 5,000ও হতে পারে, 500 হতে পারে, তাই না? তাহলে তারা মিলে যখন একটা বেআইনি সমাবেশ সংগঠিত করে, হ্যাঁ, অথবা তারা কেউ, অনেকে এটা সরাসরি সংগঠন করে, আবার অনেকে আসলে সংগঠন করে না, বা সেটা সমাবেশে তারা অংশগ্রহণ করে। তো যেভাবে তুমি সরাসরি ওই কাজটা করো অথবা সমাবেশে যোগদান করো, যাই করো না কেন, তুমি যৌথভাবে দায়ী হবা। কি হবা? যৌথভাবে বেআইনি সমাবেশে যোগদানকারী হিসেবে জয়েন্টলি লায়াবল হবা আর কি। হ্যাঁ, যৌথভাবে দায়ী হবা। বেআইনি সমাবেশের সদস্য যারা আছে, তাদের যেহেতু কমন অবজেক্ট থাকে, সবার উদ্দেশ্য তো সেম নাকি? সবার উদ্দেশ্য সেম না? জি ভাই। তাহলে এই জন্য তারা যৌথভাবে দায়ী হবে। হ্যাঁ, জাস্ট 149 এটাই বলছে,
তো 149 ধারাতে কিছু শর্ত আছে, সেটা ভেঙে ভেঙে বলছি। প্রথম শর্ত হচ্ছে যে 149 ধারা হতে গেলে অবশ্যই সেখানে একটা বেআইনি সমাবেশ থাকতে হবে, তাই না? একটা বেআইনি সমাবেশ থাকতে হবে, আর বেআইনি সমাবেশ হইতে গেলে কমপক্ষে কয়জন সদস্য? 5 অথবা তার অধিক সদস্য থাকবে। তারপরে সাধারণ উদ্দেশ্যের কথা তাদের জানা ছিল। মানে এখানে এই যে সমাবেশের যে কমন অবজেক্ট, এটা যারা সদস্য আছে তাদের অবগতির মধ্যে ছিল। যেমন কিছু মানুষ আছে ধরো সমাবেশে যায়, কিন্তু সমাবেশটা কেন হচ্ছে, কি হচ্ছে, কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে তবে শাহবাগে কিছু লোক বলতেছে যে তারা যে কোনো দলই যখন সমাবেশ করে তারা সেখানে উপস্থিত, কিন্তু কেন হয় জানে না। তাহলে কিন্তু সেটা বেআইনি সমাবেশের সদস্য হিসেবে তাকে গণ্য করা হবে, আর তাকে জানতে হবে যে এই সমাবেশটা উদ্দেশ্য কি। জানার পরে যখন 5 বা ততোধিক ব্যক্তি একটা সমাবেশে অংশগ্রহণ করবে, তখন কিন্তু তারা যৌথভাবে সেটার জন্য দায়ী হবে। তার মানে তোমার এই যে সমাবেশের কমন অবজেক্টটা কি সেটা জানা থাকতে হবে। তারপরে অপরাধটি সংগঠিত হবে, এবং অপরাধীরা অবশ্যই জানতো যে সাধারণ উদ্দেশ্য পূরণের জন্য অপরাধটি সংগঠিত। অপরাধীরা জানতো যে এই অপরাধটা সংগঠিত হয়েছে কিসের জন্য, ওই যে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করার জন্য। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি প্রকৃতপক্ষে মানে অ্যাকচুয়াল যে কমিট, হ্যাঁ মানে অ্যাকচুয়াল পার্টিসিপেশন তোমার দরকার নাই। তুমি জাস্ট সেই সমাবেশে আছো, অবজেক্টটা জানো, তাহলেই হবে। এমন হলো এই সমাবেশ থেকে যাইয়া 10-15 জন মানুষ একটা বাড়িতে আগুন লাগাই দিচ্ছে, কথা বুঝছো? 10-15 জন মানুষ যে বাড়িতে আগুন লাগাই দিচ্ছে কথার কথা, বা কারো বাড়িতে গিয়ে লুটপাট করছে। এই সমাবেশের সদস্য সংখ্যা ছিল 500 জন। কাজটা করছে কয়জন? গুটি কয়েকজন, নাকি? গুটি কয়েকজন মানুষ কাজটা করছে। কিন্তু তাহলে তুমি বলবা যে যারা সমাবেশের বাকি যারা সদস্য তারা অপরাধ করেনি, শুধুমাত্র যারা গুটি কয়েকজন গেছে তারা অপরাধ করছে, সেটা এরকম না। কারণ ওই বাড়িটা লুটপাট করা হবে, এটাই ছিল সমাবেশের উদ্দেশ্য। কিন্তু সবাই আসলে বাড়িতে লুটপাট করেনি, কিছু লোকে লুটপাট করছে আর কিছু লোক দাঁড়ায় আছে। যারা লুটপাট করছে, যারা দাঁড়ায় আছে, সবার একই সাজা হবে, তারা যৌথভাবে দায়ী হবে। 149 কি বোঝা গেল? জি ভাই। আচ্ছা, তাহলে 100 যদি বোঝা যায়, তাহলে পরীক্ষাতে 34 এবং 149 ধারা এই যে পার্থক্যটা, তোমাদেরকে তো কাজ দিলে হবে না, আমরা এমনিতেই ব্যস্ত হবে। তাহলে আমি একটু পার্থক্যটা বলি। যেমন 34 এবং 149, হ্যাঁ, 34-এ যে বিষয়টা বলা আছে যে কমন ইন্টেনশন, 34 কি বলা আছে? কমন ইন্টেনশন। মানে পরীক্ষাতে কমন ইন্টেনশন কমন অবজেক্ট নিয়ে পার্থক্য আসলে তাহলে বলবা যে এই কমন ইন্টেনশনের কথা 34-এ, কমন অবজেক্টিভ কথা 149। কমন ইন্টেনশনের ক্ষেত্রে কয়জন সদস্য, এরা দেখে বলতে পারবে? কমন ইন্টেনশনের ক্ষেত্রে সদস্য সংখ্যা কতজন? 2-এর বেশি। কমপক্ষে 2 জন, হ্যাঁ, কমপক্ষে 2 জন। তোমাদের পড়াশোনার অবস্থা আমি জানি না তোমরা কি করো, বাট আরো আরো অনেক অনেক বেশি পড়াশোনা। তাহলে কমপক্ষে যদি না করো, সেটা রেজাল্ট খুব শীঘ্রই পেয়ে যাবা, কারণ 4th ইয়ারে উঠে গেছো না, খুব শীঘ্রই পেয়ে যাবা। তখন হয়তো বলবা যে না, আমি আরো আগে থেকে যদি আরো একটু করতাম ভালো হতো। যাই হোক, তোমাদেরকে সতর্ক করতেছে অনেক আগে থেকে। তো তোমরা আসলে কে কতটুকু পড়তেছো আমি জানি না, তবে যতটুকু পড়তেছো তার 3 ডাবল পড়াশোনা করতে হবে, শুধু ডাবল না, 3 ডাবল। আচ্ছা, তাহলে কমন ইন্টেনশন ক্ষেত্রে কমপক্ষে 2 জন সদস্য লাগে, আর কমন অবজেক্টের ক্ষেত্রে কমপক্ষে 5 জন সদস্য লাগে। ঠিক আছে, এটা একটা পার্থক্য। তারপর কমন ইন্টেনশনের ক্ষেত্রে অ্যাকচুয়াল পার্টিসিপেশন হতে হবে, আর কমন অবজেক্টের ক্ষেত্রে অ্যাকচুয়াল পার্টিসিপেশনের দরকার নাই। ঠিক আছে? এবং এই 34 ধারা কোনো আলাদা অপরাধ সৃষ্টি করে না। 34 ধারার মাধ্যমে আলাদা কোনো অপরাধ সৃষ্টি হয় না। এটি কোনো ব্যক্তিকে যৌথভাবে দায়ী করার জন্য জাস্ট সাক্ষ্য আইনের একটা প্রিন্সিপাল। আর 149 ধারা আলাদাভাবে একটি অপরাধ সৃষ্টি করে। এরকম আরো অনেক অনেক পার্থক্য পাবা। এবং 100 কমন ইন্টেনশনের ক্ষেত্রে যেটা হয়, পূর্ব পরিকল্পনা থাকে যে কাজটা কিভাবে সংগঠিত হবে। কমন ইন্টেনশনের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা থাকে, কিন্তু কমন অবজেক্টের ক্ষেত্রে মানে পূর্ব পরিকল্পনা দরকার নেই, কাজটা সংগঠিত হলেই যথেষ্ট। পূর্ব পরিকল্পনা থাকা লাগবে, বিষয়টা 149-এর ক্ষেত্রে ম্যান্ডেটরি না, কিন্তু কমন ইন্টেনশনের ক্ষেত্রে অবশ্যই প্রি প্ল্যান থাকে। ঠিক আছে? তো এই 34 এবং 149-এ এই পার্থক্যগুলো অবশ্যই দেখবা যে কোনো পরীক্ষাতে আসতে পারে।
আচ্ছা, এবার হচ্ছে 150 নম্বর যে ধারাটা তেমন বেশি গুরুত্বপূর্ণ, তারপর একটু কি করতে ভাই পারবা? কমন অবজেক্টের এখানে বলছেন যে আলাদা অপরাধের সৃষ্টি করে না। কমন অবজেক্ট আলাদা অপরাধের সৃষ্টি করে, আর কমন ইন্টেনশন আলাদা অপরাধ সৃষ্টি করে না। এটা সাক্ষ্য আইনের একটা প্রিন্সিপাল, কাউকে যৌথভাবে দায়ী করার জন্য। ঠিক আছে, 34 ধারা যে কমন ইন্টেনশন, এটা আলাদা কোনো স্বতন্ত্র কোনো অপরাধ সৃষ্টি করে না। এটা সাক্ষ্য আইনের মানে কাউকে যৌথভাবে দায়ী করার জন্য এটা একটা প্রিন্সিপাল। আর 149 ধারাটা যেটা, সেটা হচ্ছে যৌথ আলাদা একটা অপরাধী সৃষ্টি করে। আচ্ছা, এগুলো লিখে রাখো, অথবা যে আরো যে কোনো বইতে এটা পাবা, ভালো করে পড়বা। 150-এ যেটা বলছে, বেআইনি সমাবেশে অংশগ্রহণের জন্য লোক ভাড়া করা বা ভাড়ার কাজে সহায়তা করা। তুমি যদি মনে করো বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার জন্য নিজে লোক ভাড়া করো অথবা ভাড়া করতে সহায়তা করো, তাহলে তোমার সাজা হবে বেআইনি সমাবেশে যোগদানকারীর মতো দণ্ডিত হবা। মানে বেআইনি সমাবেশে যোগদান করলে সাজা কত হয়? 6 মাস না? 6 বেআইনি মাস। সমাবেশে যোগদান করলে সাজা 6 মাস। 143 বলে যাইলে হবে নাকি? তারই পরে আসছি। তাহলে কেউ যদি বেআইনি সমাবেশে সদস্য হলে যে সাজা, আর বেআইনি সমাবেশে অংশগ্রহণের জন্য তুমি লোক ভাড়া করে আনছো অথবা লোক ভাড়া করতে সহায়তা করছো, তোমার একই সাজা হবে 150। 151-তে যে কথাটা বলা আছে যে 5 বা তার অধিক ব্যক্তির সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে, জেনেও তাতে যোগদান করা বা অবস্থান করা। 5 বা তার অধিক ব্যক্তির সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে জেনেও তাতে যোগদান করা বা অবস্থান করা, এটার শাস্তিও 6 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা 151 ধারা। আচ্ছা, এখন তোমাদের মনের মধ্যে কোনো কি কনফিউশন তৈরি হয়েছে? হয়নি? ভাই ভাই একই ওই জিনিস তো পড়লাম মনে 145-এর হয় কাছে 45-এ। হ্যাঁ, তাহলে তোমার কাছে মনে হলো 145-এ পড়ছো, কিন্তু হ্যাঁ, দুইটা 145 এবং 151 দুইটা সেম, কিন্তু পার্থক্য কিন্তু আছে। যদি সেমই হইতো তাহলে কি দুইটা ধারা দিত? পার্থক্য আছে। পার্থক্যটা কোন জায়গাতে বলতে পারবা? বের করো তো দেখি, 30 সেকেন্ড সময়। আচ্ছা, কি বলতে পারবা? আচ্ছা, তাহলে খেয়াল করো, এই যে 145-এ পড়ছে, 145 কি ছিল? কোন সমাবেশ ছিল? বেআইনি সমাবেশ না? হ্যাঁ ভাই। বেআইনি সমাবেশ। আর 151 কি বেআইনি সমাবেশের কথা উল্লেখ আছে নাকি শুধু সমাবেশ? সমাবেশ। শুধু সমাবেশ। তাহলে 151 ধারাতে সমাবেশ দ্বারা এটা বেআইনি হতে পারে, আবার বৈধ সমাবেশ, অর্থাৎ যে কোনো সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশের কথাটা 151-তে বলছে। আর শুধু বেআইনি সমাবেশ যখন বলবে তখন হচ্ছে 145। এটাই পার্থক্য। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এই পাঠ করে তো মনে রাখবা, নাহলে কিন্তু মনে হবে যে দুইটা তো সেম, তো এই শব্দটাই। আচ্ছা, এবার আসে 152 ধারা। এটা এটা একটু ইম্পর্টেন্ট। 152 ধারাটা ইম্পর্টেন্ট এমসিকিউ। দাঙ্গা দমনকারী সরকারি কর্মচারীকে আক্রমণ করা বা বাধা দেয়া। 152 ধারা। দাঙ্গা দমনকারী সরকারি, যারা যে সরকারি কর্মচারী দাঙ্গা দমন করবে তাদেরকে তুমি আক্রমণ করলে, তাদেরকে এই দমন কাজে বাধা দিলা। ঠিক আছে, দাঙ্গা দমনকারী সরকারি কর্মচারীকে আক্রমণ করলা বা বাধা দিলা, তাহলে সেটা সাজা হবে 3 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উপরিদণ্ড। তারপর হচ্ছে 153 ক। 153 দরকার নাই। 153 ক, শ্রেণী সমূহের মধ্যে শত্রুতা সৃষ্টি করা, বিভিন্ন গোত্র, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করা, এটা যদি কেউ করে, হ্যাঁ, অনেকে উস্কায় দেয়, দেখো না, যে হিন্দু মুসলিম লাগায় দেয়, এই শ্রেণী লাগায় দেয়, একটা শ্রেণীর মধ্যে, একটা গোষ্ঠীর মধ্যে মানে শত্রুতার মনোভাব সৃষ্টি করে দেয়া, তাহলে এটাও একটা অপরাধ। 153 ক, এটা সাজা 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড। আর 153 খ, এই 153 ক, 153 খ এগুলো কেমন গুরুত্বপূর্ণ না, জাস্ট একটু মনে রাখতে হবে। 153 খতে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য ছাত্রদেরকে যদি প্ররোচিত করা হয়, রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য ছাত্রদেরকে যদি তুমি প্ররোচিত করো, তাহলে এটাও একটা অপরাধ। 153 খ, সাজার কথা বলা আছে 2 বছর কারাদণ্ড। হ্যাঁ,
কারণ ছাত্রছাত্রীরা যদি রাজনীতি করে তারা করলো, সমস্যা নেই, কিন্তু তাদেরকে যদি তুমি প্ররোচিত করো, তাদের কি করো, প্ররোচিত করো, এগুলো ইম্পর্টেন্ট না, কারণ এগুলোর কোনো কার্যকারিতা আসলে নাই, জাস্ট নামই আছে। তাহলে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য ছাত্রদেরকে প্ররোচিত করা, তাহলে সেটা একটা কি অপরাধ হিসেবে গণ্য করা হবে, তার সাথে 2 বছর। এই ছিল আমাদের, অনেকগুলো ধারা ছিল। নেক্সট ক্লাসে আজকে সামনে যাবো না, নেক্সট ক্লাসে আমরা মারামারি করবো। আচ্ছা, 150-এর পরে কি তোমাদের আর পড়ানো লাগবে নাকি মানে সপ্তাহে একদিন কি প্যানেল কন্টিনিউ হবে হ্যাঁ ভাই, নাকি? পড়ান, অনেক দূর আগাই যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারণ আমরা তাহলে প্যানেল কোডটা ধরো মোটামুটি একটা মাঝখানে গিয়ে প্রয়োজনে আমরা প্যানেল কোডের জায়গায় সিপিসি ইনক্লুড করবো, ঠিক আছে? কারণ ভাই একদিন হলে সমস্যা থাকে না। হ্যাঁ, তাহলে প্যানেল কোড একদিন আর হচ্ছে ভাই সিপিসি। যেটুকু দেখছি পেনাল কোডে আমার মনে হয় এটা 2 ভাগ করে যদি একটা পরীক্ষা নেওয়া যেত তাহলে একটু রিভাইজ হয়ে যেত। তোমরা তো পরীক্ষার সময় অ্যাটেন্ড করবো না, আমি জানি। যে পরীক্ষা নিব না, বাট আমি যে কাজটা করবো সেটা আমি তার নেক্সট ক্লাসে করে দিই, ঠিক আছে? তো তোমাদের যেটা হবে সেটা হচ্ছে যে প্যানেল কোড আমাদের কন্টিনিউ করতে হবে। আর প্যানেল কোডের মনে 1 আছে, তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি 299 আগ পর্যন্ত, হ্যাঁ, তোমাদের হচ্ছে এই সেমিস্টারে হতে পারে। তো আমরা আস্তে আস্তে প্যানেল সিপিসিটা আবার ধরতে হবে। তো প্যানেল কোডটা আমরা আরেকটু আগাই, ধরো 300-এর আগে 299-এর আগ পর্যন্ত যেগুলো আছে এগুলো পড়ায় ফেলি, হ্যাঁ, এগুলো সামনে ছোট ছোট ধারা মাত্র, এগুলো পড়ায় ফেলি। তারপরে আমরা সিপিসিটা ইনক্লুড করে ফেলবো, হ্যাঁ। জি ভাই। আর প্যানেল কোড হচ্ছে আমি যা পড়াচ্ছি সেগুলোই। তো তোমরা যে কাজটা করবা, 1 থেকে 50 নাম্বার ধারা যেদিন প্যানেল কোডে পড়া থাকবে, মানে কি আগামী বৃহস্পতিবার, বলতে পারবো না ভাই সময় পাই, আগামী বৃহস্পতিবারে 1 থেকে 50 নাম্বার ধারা পর্যন্ত প্যানেল কোডে পড়া থাকবে। জি ভাই। 1 থেকে 50, নাহলে আবার তোমরা এগুলো ওই যে সামনে থাকে যে পিছনে সব ভুলে যাবে, আমার তো বলার ভুল আছে, ঠিক আছে? তো আগামী বৃহস্পতিবারে কিন্তু 1 থেকে 50 প্যানেল কোডে, এগুলো লিখে রাখো, নাহলে